শেখ হাসিনা পালিয়ে গেছে আজকে 2 সপ্তাহর মতো, 15 দিন আর কি। 2 সপ্তাহের চেয়ে একদিন বেশি। তো এই 2 সপ্তাহের ভিতরেই কিন্তু ভারত হারে হারে টের পাচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কি জিনিস। দেখুন, এর আগে তো শেখ হাসিনা যা চেয়েছে ভারত তাই দিয়েছে। শেখ হাসিনা নিজেও বলেছে যে ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে, এবং মনে রেখেছেও। মনে রেখে কিন্তু শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আশ্রয় দিয়েছে। আগে কিন্তু অনেকেই আশ্রয় চেয়েছিল, ভারত দেয়নি, শেখ হাসিনাকে দিয়েছে। এখন এই ভারত মানে যা চেয়েছে তাই দিয়েছে। ট্রানজিট দিয়েছে, রেল ট্রানজিট দিয়েছে, ফেনী নদীর পানি দিয়েছে, মোংলা বন্দর দিয়েছে, তারপরে রূপপুর পারমাণবিক প্রকল্পে অ্যাক্সেস দিয়েছে। তারপরে এই বিভিন্ন বন্দর ব্যবহার করে ভারতে খুব সস্তায় পণ্য আনা নেওয়া করতেছে। এই ট্রাক প্রতি 100 টাকা 200 টাকা, যেগুলো কোনো টাকাই না, এগুলো মানে খরাত, এর চেয়ে বেশি টাকা আমাদের দেশের ট্রাকরা দেয়। তো এরকম করে এমন কোন সেক্টর নাই যে শেখ হাসিনা ভারতকে অনুপ্রবেশ না করিয়েছে। এবং এই 15 বছরে ভারতের সঙ্গে অন্ততপক্ষে 70 থেকে 72টা সম্ভবত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এবং চুক্তি হয়েছে 20 থেকে 26টা, এবং এই বেশিরভাগ চুক্তি কিন্তু অপ্রকাশিত। একটা দেশের সঙ্গে একটা দেশের চুক্তি হলে সেই চুক্তিগুলো কিন্তু আলোচনা হয়, বিশেষজ্ঞ লেভেলে আলোচনা হয়, এবং এই আলোচনায় সেই চুক্তিগুলোর সুবিধা কি অসুবিধা কি, বাংলাদেশ কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে, এগুলো আলোচনা হয়, সংসদে আলোচনা হয়। শেখ হাসিনা কোনো আলোচনার ধার না ধরে শেখ হাসিনা এই চুক্তিগুলো করেছেন, এবং এই চুক্তির বেশিরভাগই গোপনীয়। আমি ইউনূস সরকারকে বলবো যে অবিলম্বে ভারতের সঙ্গে এই চুক্তিগুলো আপনি প্রকাশ করে দিন। তো যাই হোক, এখন মূল আলোচনায় আসি। ভারত এই 15 দিনে কিন্তু বুঝে গিয়েছে স্বাধীন বাংলাদেশ কি জিনিস। আপনারা অনেকেই জিনিসটা খেয়াল করেননি যে সম্প্রতি দুটো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা আমি বলবো, এটা মোটামুটি, পরের ঘটনাটা কিন্তু আরো মারাত্মক। আমি একটু আপনাদেরকে বলি, আমি দুটাই কিন্তু পত্রিকা রেফারেন্স দেব আমি। তো প্রথমে শুরু করি। বিভিন্নভাবে আমরা প্রায় সময় জেনেছি যে বাংলাদেশে 5 লক্ষ ভারতীয় কাজ করে। এটা কখনোই ভারত স্বীকার করেনি। আমরা সবসময় দেখেছি যে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ তারা বলেছে যে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যায়, এবং তারা একে বলে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে ভারতে বিভিন্ন ধরনের আইন পাশ হয়েছে, নাগরিকত্ব আইন, এই আইন সেই আইন, এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা বাংলাদেশ থেকে ভারতে যাবে তারা যদি হিন্দু হয় তাহলে ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, আর যদি বাংলাদেশি মুসলিম হয় তাহলে দেওয়া হবে না। এবং তারা সবসময় দাবি করেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন ভারতে অনুপ্রবেশ করে। কিন্তু আমরা কখনোই শুনি নাই যে বাংলাদেশ সরকার বলতেছে যে আসলে ভারত থেকেও কিন্তু প্রচুর লোক বাংলাদেশে আসে। এটা গত 15 বছরে আওয়ামী লীগ কিন্তু একবারও বলেনি, কিন্তু বিভিন্নভাবে জরিপ এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ভারতের প্রায় 5 লক্ষ লোক বাস করে। কিন্তু এটা ভারত কখনো স্বীকার করেনি, বা বাংলাদেশ সরকার স্বীকার করেনি। আমরা আজীবন জেনেছি যে বাংলাদেশের বহু লক্ষ লোক ভারতে অবৈধভাবে যায় এবং ভারতে বাস করে, এটা আমরা শুনে এসেছি। কিন্তু আমরা ধারণা করতাম যে হয়তোবা ভারতের বিভিন্ন লোক বাংলাদেশে আসে, হয়তোবা বড় বড় সেক্টরে কাজ করে, যেমন গার্মেন্ট সেক্টরে বা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির হেড বা সিনিয়র পোস্টে তাদের যে স্কিল, সেই স্কিল হয়তো আমাদের নাই, আমাদের বাঙালিদের নাই, এই কারণে ভারতীয়দের কাজে রাখতে হয়। কিন্তু 5 লক্ষ ভারতীয় কি এইসব পোস্টে কাজ করে? আজকে এখন আমরা দেখতেছি যে এই শেখ হাসিনার 15 দিনও যায় নাই, এখন দেখতেছি যে আসলে বাংলাদেশে প্রচুর ভারতীয় লোকজন তারা শ্রমিকের কাজ করে। শ্রমিকের কাজ করে আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। ঢাকা পোস্ট পত্রিকায় লিখেছে যে বাংলাদেশে আটকা শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার। মানে এই কোটা আন্দোলনের কারণে বাংলাদেশে যেসব শ্রমিকরা আটকা পড়েছে, ভারতীয় শ্রমিকরা, তাদেরকে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারতীয় সরকার। এখানে বলতেছে যে ভারতের উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে এসে আটকা পড়া শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকারও। মঙ্গলবার উড়িষ্যা রাজ্যের শ্রমমন্ত্রী গণেশ রাম সিংকুটিয়া বলেছেন যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন মাঝির সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিবেশী দেশে মানে বাংলাদেশে কতজন আটকা পড়েছেন তা সরকার এখনো নিশ্চিত নয়। নিশ্চিত হবে কি করে? কারণ এরা তো আসলে ট্যুরিস্ট বিষয়ে আসে বা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসে। যেই কারণে জেলা শ্রম কর্মকর্তাদের বাংলাদেশে পাড়ি জমানো শ্রমিকদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। তবে অনেক শ্রমিক অনানুষ্ঠানিক প্রক্রিয়া বাংলাদেশে যান। এই অনানুষ্ঠানিক প্রক্রিয়া মানে হচ্ছে অবৈধভাবে বাংলাদেশে যান, বর্ডার পেপার হয়ে। মন্ত্রী বলেন যে খুব কম সংখ্যক শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবহিত করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান। এখানে মন্ত্রী স্বীকার করেছেন যে ভারতীয় খুব কম শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবহিত করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান, মানে বেশিরভাগই কোনো কিছু না জানে অবৈধভাবে ঢুকে পড়ে। এই হচ্ছে অবস্থা। এমনকি অনেক শ্রমিকের পরিবারের সদস্যরাও তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে কার কাছে যেতে হবে এটি জানেন না।
এমনকি যেসব শ্রমিকরা বাংলাদেশে আছে তাদের পরিবারও জানে না যে আসলে কার কাছে গেলে তাদের খবর পাওয়া যাবে। এই কারণে তারা চাপের মুখে রয়েছেন। ওই মন্ত্রী আরো বলেন যে এই কারণে আমি শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য শ্রম কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। বাংলাদেশে যাওয়া শ্রমিকরা কারা, তারা কোথায় আটকে আছেন, এখন তাদের অবস্থা কি, এবং তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতেছেন কিনা, এসব বিষয়ে খোঁজ নিতে বলেছি। তিনি আরো বলেছেন যে বাংলাদেশে আসা বেশিরভাগ ভারতীয় শ্রমিক টেক্সটাইল কারখানায় নিয়োজিত, মানে ওই যে গার্মেন্টস শ্রমিক, এবং অন্যান্যরা স্যানিটেশন, রং মিস্ত্রি এবং রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। সমস্যা হচ্ছে কি, বাংলাদেশের যে বর্ডারের চারিদিকে যে ভারতীয়রা বাস করে, কলকাতা, তারপরে আসাম, মেঘালয়, ত্রিপুরা, এদের চেহারা আর বাঙালিদের চেহারা কিন্তু একই রকম। আবার এরা যদি নিজেদেরকে হিন্দুও বলে তাও সমস্যা নেই, কারণ বাংলাদেশে তো অনেক হিন্দু আছে। তো এই কারণে আসলে এরা খুব সহজেই সাধারণ মানুষের মাঝে গা ঢাকা দিয়ে গোপনে কাজ করে, এবং প্রায় সবারই আত্মীয় স্বজন আছে, হিন্দু আত্মীয় স্বজন আছে দেশে, এদের সঙ্গে দুঃসাহস করে তারা এইভাবে কাজকর্ম করে। এবং এটা কিন্তু বাংলাদেশ সরকারও জানে, ভারত সরকারও জানে, কিন্তু জানেও তারা চুপচাপ থাকে। তো এই হচ্ছে কি অবস্থা। ভারতের প্রায় 5 লক্ষ লোক গোপনে বাংলাদেশে কাজ করে। 5 লক্ষ লোকের মধ্যে হয়তো 2-3 হাজার বৈধ কাগজপত্র নিয়ে আসছে, আর বাকি সব বর্ডার পারে আইসা রিক্সা চালক, মুচি, নাপিত, ধোপা, রাজমিস্ত্রি, এই সমস্ত বিভিন্ন কাজ করে। এবং উপরের লেভেলেও আছে কিছু, তারা বেশিরভাগই বৈধ পথে আসে, কিন্তু অবৈধ পথে বেশিরভাগই এভাবে কাজ করে। অথচ ভারত বলে বাংলাদেশিরা নাকি ভারতে গিয়ে এইভাবে অবৈধভাবে কাজ করে। আমি অস্বীকার করতেছি না, হয়তো 2-1 জন আছে, কিন্তু বেশিরভাগ বাংলাদেশি কিন্তু ভারতে যায় চিকিৎসার জন্য বা পর্যটনের জন্য, কাজ করতে কিন্তু তেমনটা যায় না। তারাই যায় যারা বাংলাদেশে অপরাধ করেছে, বাংলাদেশে ফেরারি, তারা হয়তো ভারতে গিয়ে পালিয়ে থাকে। এই হচ্ছে একটা ঘটনা। আর একটা ঘটনা কিন্তু আরো ইন্টারেস্টিং, আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। এই খবরটা মূলত 3 দিন আগের, কিন্তু 3 দিন আগের এই খবরটার সঙ্গে আজকে আবার একটা নতুন আপডেট আছে এই সেম খবরটারই। আপডেটটা শুনলে আপনারা বিস্মিত হবেন। সেটা হচ্ছে আজকের পত্রিকার খবর, চাঁপাইনবাবগঞ্জে গরু পাচারের সময় 5 ভারতীয় আটক। 3 দিন আগের খবর, 5 ভারতীয় আটক হয়েছে চাঁপাইনবাবগঞ্জে গরু পাচারের সময়। এখানে লিখেছে যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে গরু পাচারের সময় 5 ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় পাচারের সময় 3টি গরু এবং 2টি ধারালো অস্ত্র সহ তাদের আটক করা হয়। এবং বিজিবি অধিনায়ক বলেন যে ভারতীয় নাগরিকরা পদ্মা নদী দিয়ে নৌকায় 3টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশি জলসীমায় টহল দেওয়া বিজিবি সদস্যরা তাদের আটক করে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এবং তাদের কাছে 3টা গরু এবং 2টা ধারালো অস্ত্র পেয়েছে। তো এখানে এই 5 জন ভারতীয় তরুণ, তারা আসলে বাংলাদেশে গরু পাচারের জন্য তারা আসতেছিল। আমি সেই একই প্রশ্ন করি, জীবনে কখনো শুনেছেন যে ভারতীয়রা বাংলাদেশে গরু নিয়ে আসে পাচার করার জন্য? আমিও শুনি নাই। আমরা গত 15 বছর ধরে শুনেছি যে বাংলাদেশিরাই ভারতে যায় গরু আনতে, চোরা গরু আনার পথে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তারা বাংলাদেশিদেরকে গুলি করে মারে। এভাবে প্রতি মাসেই কিন্তু 8-10 জন করে মারে। গত 15 বছর ধরে আমরা এটাই দেখেছি। এবং মারার পর কি হয়, মারার পর আমাদের যে বিজিবি আর ভারতীয় বিএসএফ, তারা পতাকা বৈঠক করে, এই পতাকা বৈঠক করার পরে লাশটা ফেরত দেওয়া হয়, এবং লাশ ফেরত এনে লাশটা কবরস্থ করা হয়। এর বাইরে আর কোনো আলোচনা নাই। এভাবে দিনের পর দিন হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় অনেক আশ্বাস দেওয়া হয়েছিল যে ভারতের সঙ্গে আলোচনা চলছে, আর সীমান্ত হত্যা হবে না, কথা দিয়েছে, তারা লিথাল উইপন ব্যবহার করবে না, অনেক কিছু আমরা শুনেছি, কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয়নি। এবং পৃথিবীর ইতিহাসে এইরকম কোন সীমান্ত নাই যে সীমান্তে এত হত্যা হয়, অথচ বন্ধু রাষ্ট্র, স্বামী স্ত্রীর সম্পর্ক। যাক, ওটা পুরান কথা। এখন আমরা শুনতে পাচ্ছি এই শেখ হাসিনা গেছে 15 দিনও হয় নাই, দেখতেছি যে ভারতীয় প্রচুর চোরা কারবারি তারা বাংলাদেশে গরু নিয়ে আসে। আগে তো এগুলো শুনি নাই। তো এবার করছে কি, এই চাঁপাইনবাবগঞ্জের এই সীমান্তে এই 5 জন যখন গরু নিয়ে ঢুকছে, ঢোকার পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের আটক করে। আটক করার পরে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায়। দেখেন, বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায়। এবং এই বিএসএফ, আমি কিন্তু এই যে পতাকা বৈঠকের আহ্বান জানাই, এটা কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকায় প্রকাশ করেনি, এটা প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন পত্রিকায়। সেই ভারতীয় পত্রিকা থেকে আমি উদ্ধৃতি দিয়ে আমি বলতেছি। তো এই যে 5 জন তরুণ, ভারতীয় তরুণ, তারা বাংলাদেশের বিজিবি যাতে আটক হলো, এদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা বিজিবির সঙ্গে 5 বার পতাকা বৈঠক করে। তখন বিজিবি 5 বারই বলে যে আমরা এদেরকে তোমাদের কাছে ফেরত দিব না। তখন বিএসএফ বলে, কেন দিবা না? আমরা তো গত 15 বছর যদি কোনো ভারতীয় অবৈধ হয়ে বাংলাদেশে ঢোকে, তাহলে তো এভাবেই আমরা পতাকা বৈঠকের মাধ্যমে নিয়ে এসেছি। তখন আমাদের বিজিবি বলল, আগের সেই দিন নাই। এবং আরো বলল যে
যদি আমাদের কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢোকে, তোমরা কি করো? তোমরা সেই বাংলাদেশিকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে 3 মাস 5 মাস 6 মাস এভাবে জেল দাও। জেল খাটার পরে তারপর তাদেরকে ফেরত দাও। আর গত 15 বছর ধরে তোমাদের কোনো ভারতীয় আমাদের বাংলাদেশে ঢুকলে তোমরা পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নিয়ে যেতে। কিন্তু এবার আর তা হবে না। এবার এই 5 ভারতীয়কে আমরা পুলিশে সোপর্দ করব এবং অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের জেল হবে, তারপর তারা ভারতে ফেরত যাবে। এবং এই ঘটনায় বিএসএফ বিস্ময় প্রকাশ করেছে। তারা বলেছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের এরকম আগে ঘটেনি এবং বাংলাদেশ কেন এরকম আচরণ করতেছে আমাদের সঙ্গে তা আমাদের বোধগম্য নয়, আমরা বিস্মিত। দেখেছেন স্বাধীন বাংলাদেশ কাকে বলে? নরেন্দ্র মোদী এই 15 দিনে হারে হারে বুঝেছে যে স্বাধীন বাংলাদেশ কাকে বলে। এই গত 15 বছর ধরে বাংলাদেশকে একটা করদ রাজ্য করে রেখেছে। হাসিনা যে এই পতনের কদিন আগে ভারত সফরে গেল, সেখানে যাওয়ার পরে মোদী বলেছে যে একটা কথা বলবা না, যা যা দিব সব সাইন করে দাও। সে সব সাইন করে দিয়ে এসেছে। এইরকম একটা সেবাদাসী হিসাবে 15 বছর এই সেবাদাসীকে এই ক্ষমতায় বসিয়ে রেখেছে। এখন ক্ষমতা হারানোর পরে সে সেবাদাসীকে দিল্লি নিয়ে গিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। দর্শক, আসলে আল্লাহ পাক আসলেই কিন্তু মহান। আমাদেরকে যে কি একটা বাঁচিয়েছে। এই ছাত্র জনতার জীবনের উপর, রক্তের উপর দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা কিন্তু আমাদের ধরে রাখতে হবে। আর যেন বাংলাদেশ কোন দেশের করদ রাজ্য না হয়, যেন এইভাবেই আমরা বুক ফুলিয়ে বাংলাদেশি হিসেবে আমরা বলতে পারি এবং সকল অন্যায় ও বিচারের প্রতিদান আমরা এইভাবেই দিতে পারি। ধন্যবাদ।